আচ্ছা হ্যাঁ তোমাদের রিভিশন হবে। তাহলে দেখো এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিএমও। এই যে তোমাদের এখানে যে যে পয়েন্টগুলো আছে যে কোনো ভাবে আসতে পারে, জিএমও আসতে পারে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ সমূহ আসতে পারে, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসতে পারে। এটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংও বলা যায়, বুঝছো? এই জিনিসটার নাম শুধু জিএমও না, জিএমও শুধু এটাই নাম না, এর নাম কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তাই না? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, আবার এর নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশল, কারণ কি জিন নিয়ে কলা কৌশল করলাম না, এখানে যখন রিকম্বিনেন্ট প্লাজমিডটা যাবে তখন এটা ধরে রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ, তখন এটা রিকম্বিনেন্ট ডিএনএ, বুঝছো? এই তাহলে এখন এখানে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ, এই প্লাজমিডটা রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেছে, তাই না? বা রিকম্বিনেন্ট প্লাজমিড। আচ্ছা, এখন পুষ্টি মাধ্যমের আকার ব্যবহার অনেক হলো। প্রত্যেকটা কাঙ্ক্ষিত জিন কি করবে? সাইটোপ্লাজমে ইনসুলিন তৈরি করবে। তখন আমি ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে মাইক্রোস্কোপিক মানে ইনজেকশন আর কি, যে সেটার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই সাইটোপ্লাজম থেকে এই ইনসুলিন তুলব। তখন অনেক বের হবে, অনেক সাইটোপ্লাজম অন্যান্য অংশ আসবে, তারপরে বিশুদ্ধকরণ করব, করে ইনসুলিন পেয়ে গেলাম। এই ইনসুলিনই তোমার হচ্ছে বাজারে মানে এর সাথে বিভিন্ন মেডিসিন সহ ইয়ে করে ট্যাবলেট আকারে বা ইনজেকশন আকারে এটাই বাজারে বিক্রি হয়। বলো এখান থেকে কারো কোনো কোশ্চিন আছে কিনা? বানায় লিখতে পারবা কিনা? তোমার নাম ভুলে গেছে, তোমার নাম? হ্যাঁ, ফাহান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি বলো মানে কোনো কোশ্চিন আছে? কি জানি ভাত মেঘ টেক দেখে আসছে না নাকি জানি না। হ্যাঁ, ও মানে এমনি কোনো কোশ্চিন আছে কিনা এর মধ্যে থেকে? আচ্ছা, তাহলে কি কি ঘটনা ঘটে সেটা একটু বলো। এখানে কি কি ঘটনা করলাম? এখানে ওই যে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড বের করব, তারপরে এখানে যে জিনটা থাকে মানে ওই ইনসুলিনের জন্য ওই জিনটা এখানে রিকম্বিনেন্ট করব। তখন যে রিকম্বিনেন্ট প্লাজমিড হবে এটা অন্য একটা ইকুয়ালের মধ্যে প্রবেশ করাবো, তারপরে এটা পুষ্টি মাধ্যমে আমি কাঙ্ক্ষিত জিন অনেক পাবো, আর এই কাঙ্ক্ষিত জিন হলো ইনসুলিন তৈরি করে, তাই না? এই কথাগুলোই কিন্তু এখানে তোমার এর মধ্যে লেখা আছে। এবার দেখো ছবির দিকে তাকা, দেখো তো ছবিটা বুঝতে পারছো কিনা? বইয়ের ছবিটা বোঝা যাচ্ছে না? বইয়ের ছবি? দাতা কোষ যেখান থেকে হ্যাঁ হ্যাঁ দাতা, হ্যাঁ হ্যাঁ ওটাই দাতা। মানে দাতা মানে কি? প্রাণী কোষ থেকে নিলাম না ইনসুলিনের যে মানে হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে। যেই কোষ থেকে নিলাম ওই কোষটার নাম দাতা কোষ। এটা একটা কোষ, এই কোষ থেকে নিয়েছি না, তাই এর নাম দাতা কোষ। ওখানে নিয়েছি তাই এর নাম দাতা কোষ। বুঝতে পেরেছো? এর নাম হলো দাতা কোষ। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো যে এটাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা হচ্ছে এবার পরের দিকে আসি। হ্যাঁ, পরেরটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার, এটা এখন আমি যেহেতু বুঝে গেছি পড়লে তো বুঝবে। এখন এইটা দেখো ব্যবহার কোথায় কোথায় করা হয়। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক আসছে। যেমন দেখো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসছে, যশোর বোর্ড 24 সালে আসছে এটা। তারপরে হলো চট্টগ্রাম বোর্ড 20 সালে আসছে, ঢাকা বোর্ড 19 সালে আসছে। মানে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি রেখা এই বোর্ড পরীক্ষায় আসছে অনেকবারই। হ্যাঁ, এছাড়া কয়ের জন্য আসছে চট্টগ্রাম বোর্ড 20 সালে, যে রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, এখানে আছে, এখান থেকে পারবা, এগুলো আসছে আর কি। আচ্ছা, এছাড়া আসছে দেখো যে ক এর জন্য আসছে প্লাজমিড কাকে বলে। ব্যাকটেরিয়ার মধ্যে যে বৃত্তাকার ডিএনএ আছে তাকে প্লাজমিড বলে। এটা লিখলে হবে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্রোমোজোম বহির্ভূত যে অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ আছে সেটাকে প্লাজমিড বলে। এটি লিখলেই হবে। তারপরে রেস্ট্রিকশন এনজাইমের প্রয়োজনীয়তা, তাহলে এটা ক্ষয়ের জন্য আসছিল রাজশাহী বোর্ড 20 সালে। রেস্ট্রিকশন এনজাইমের প্রয়োজনীয়তা এটা রাজশাহী বোর্ড 20 সালে আসছিল। হ্যাঁ, প্রয়োজনীয়তা কি? তাহলে আমি বলবো যে রেস্ট্রিকশন এনজাইমের কাজই হলো যে কাটাকাটি করা, অর্থাৎ হলো যে যেমন ধরো দাতা কোষের ডিএনএ যেই জিনটা ইনসুলিন তৈরি করে ওই জিনটা কাটা হয়,
এবং প্লাজমিডের ডিএনএর একটা অংশ কাটা হয়, তাই না? তাহলে এখানে কাটাকাটির কাজ করা হয়। এটাই হলো রেস্টিটিউশন এনজাইমের প্রয়োজনীয়তা। এটুকু লিখলে হবে, খাওয়ার জন্য তো বেশি বড় লিখতে হবে না। আচ্ছা, তাহলে এখন দেখো জেনেটিক এনজাইম ব্যবহার নিয়ে একটু বলি। এখানেও কিছু বিষয় বোঝার আছে। জেনেটিক এনজাইম ব্যবহারে শস্য উন্নয়নে, দেখো শস্য উন্নয়নে, হ্যাঁ, শস্য উন্নয়নে কি কি বলছে, যে এই প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন ব্যাসিলাস থুরিনজেনেসিস, এরকম নাম কেন হলো? এটাকে সংক্ষেপে বলা হচ্ছে বিটি, বলছি একটু পরে, নামক ব্যাকটেরিয়া জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিকভাবে পরিবর্তিত শস্যসমূহ বিটি কর্ন এবং বিটি কোটন ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। আচ্ছা দেখো, ব্যাসিলাস থুরিনজেনেসিসের বাংলা অর্থ, ব্যাসিলাস মানে দণ্ডাকার, আর থুরিনজেনেসিস নামকরণটা হয়েছে জার্মানির থুরিঙ্গা অঞ্চলে একটা পোকার আক্রমণ হতো আর কি। থুরিঙ্গা, থুরিঙ্গা জার্মানির জায়গা, থুরিঙ্গা, থুরিঙ্গা জার্মানির থুরিঙ্গা অঞ্চলে ময়দার পোকার মধ্যে পাওয়া যেত, মানে আটা আছে না, আটার পোকাতে আর কি এই ব্যাকটেরিয়াটা পাওয়া গেছিল, ব্যাকটেরিয়া থুরিনজেনেসিস যেটা পাওয়া গেছিল। তো ব্যাসিলাস মানে দণ্ডাকার, মানে এটা কি দণ্ডের মতো লম্বা, হ্যাঁ, যে এরকম দণ্ডের মতো লম্বা, এর নাম ব্যাসিলাস। থুরিনজেনেসিস হলো জার্মানির একটা জায়গার নাম, সেখানে আটার মধ্যে, সেখানে আটার মধ্যে পোকা, ওই পোকাতে এই ব্যাকটেরিয়া পাওয়া গেছিল, এই জন্য এর নাম হলো ব্যাসিলাস থুরিনজেনেসিস। কিন্তু এই ব্যাকটেরিয়ার আবার উপকারিতা আছে। এই ব্যাকটেরিয়া একটা জিন, এই ব্যাকটেরিয়া একটা জিন কি করা হয়েছে, যে শস্যের মধ্যে ঢোকা দেওয়া হয়েছে, বুঝছো? তো কি কি শস্য? বিটি কর্ন মানে ভুট্টা, কর্ন মানে ভুট্টা, আর কোটন মানে তুলা গাছ, হ্যাঁ, ইত্যাদি ব্যবহৃত। এইরকম ভাবে বিটি ভুট্টা, বিটি ধান ইত্যাদি উদ্ভাবন করা হয়েছে। তো তাহলে এটা দিলে কি হয়, এই জিনটা যখন মানে ব্যাকটেরিয়ার ওই জিনটা আমি শস্যে দিব, তখন কি হবে জানো, যে ব্যাকটেরিয়ার ওই জিনটা এমন এক ধরনের বিষাক্ত প্রোটিন তৈরি করবে, যেই প্রোটিন খেয়ে পোকামাকড় মারা যাবে, যেই প্রোটিন খেয়ে পোকামাকড় মারা যাবে, তাহলে শস্যের আক্রমণ করবে। তাহলে আমার কীটনাশক দিতে হলো না, সুবিধা না? কীটনাশক দিতে হলো না, এটা তো প্লাস পয়েন্ট একটা নাকি? তো ওই জন্যই এটা করা হয়েছে। তো এখন বলছে আরেকটা কথা বলা হচ্ছে, দেখো যে লেপিডোপ্টেরা তথা মথবর্গীয় এবং কলিওপ্টেরা তথা গবরে পোকা বর্গীয় ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে এরা প্রতিরোধক্ষম হয়েছে। মানে এই পোকাগুলা যেমন লেপিডোপ্টেরা, এর নামটা এরকম কেন হয়েছে জানো, যে লিপিডো মানে আঁশ আর টেরা মানে ডানা, নামটা এরকম কেন হয়েছে, যে লিপিডো মানে আঁশ, অর্থাৎ এদের যে পাখনা আছে টেরা, টেরা মানে হলো ডানা, এদের যে ডানা, হ্যাঁ, এই ডানাটা অসংখ্য সুতার মতো তন্তুময়, আঁশের মতো, ডানাটার গায়ে অসংখ্য আঁশ আছে, এই জন্য এরকম নাম হয়েছে। তো এই পোকাগুলা শস্য আক্রমণ করে, তো ওই আক্রমণ প্রতিরোধ করা গেছে, ওই পোকাগুলা মারা যায় আক্রমণ করলে। আরেকটাকে কলিওপ্টেরা, টেরা মানে তো ডানা, কলিওপস কথাটা আছে কোলোস থেকে, কোলোস মানে আবরণ বা স্পট, এদের ডানাতে অসংখ্য দোরাকাটা স্পট থাকে। তাহলে কোলিওস মানে হলো কোলিওস, এই কোলিওস মানে হচ্ছে যে আবরণ বা খাপ, কোলিওস মানে হলো আবরণ বা খাপ, না এটা হলো দোরাকাটা, দোরাকাটা আর ডানা, এদের ডানাতে অসংখ্য স্পট দোরাকাটা দাগ থাকে আর কি, হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। তাহলে এই পোকাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করেছে, বুঝছো? এরপরে বলছে আর কোথায় কোথায় করছে, শস্য উৎপাদনের ক্ষেত্রে এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন ভাইরাল কোড প্রোটিন জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস। আচ্ছা, টমেটো মোজাইক ভাইরাস মানে কি? মোজাইক মানে কি? মোজাইক মানে হচ্ছে যে ভাইরাসটা টমেটো গাছে মোজাইক মানে কি, খণ্ড খণ্ড স্পট তৈরি করে আর কি, ভাইরাসের আক্রমণে খণ্ড স্পট তৈরি হয়, ওই জন্য নাম হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস।
তারপরে টোবাকো মোজাইক ভাইরাস মানে তামাক গাছ, টোবাকো মানে তামাক, ওখানেও খণ্ড খণ্ড দাগ তৈরি করে। তারপরে টবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, মাইল্ড মানে কি কম ক্ষতিকর, মাইল্ড মানে হলো এটা একটু কম ক্ষতিকর আর কি। তাহলে এক ধরনের ভাইরাস আছে, ওই ভাইরাসের একটা নির্দিষ্ট প্রোটিন, কোড প্রোটিন মানে নির্দিষ্ট প্রোটিন, কোড প্রোটিন মানে নির্দিষ্ট প্রোটিন নেওয়া হয়েছে, বোঝা গেল কি, নিয়ে ওই সমস্ত গাছের মধ্যে, গাছের ভ্রূণের মধ্যে ওই জিনটা ঢোকা দিচ্ছে, ভাইরাসের জিন ঢোকা দিচ্ছে উদ্ভিদে, ভাইরাসের জিন ঢোকা দিচ্ছে উদ্ভিদে। তখন দেখা যাচ্ছে যে এই রোগ প্রতিরোধ হয়েছে, যা তাহলে এমন ফসল তৈরি হলো যে ওই রোগগুলো আর হয় না। এরপরে বলছে রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম পেঁপে জাতও উদ্ভাবন করা হয়েছে। রিং স্পট মানে কি, রিং এর মতো দাগ হয়, পেঁপেতে রিং এর মতো দাগ হয়, তো ওই ভাইরাস প্রতিরোধ করা গেছে। আচ্ছা, রিং স্পট ভাইরাস, তো এখানে PRSV মানে পেপিয়া রিং স্পট ভাইরাস, এর পুরো অর্থ হলো পেপিয়া রিং স্পট ভাইরাস, এর পুরো অর্থ হলো পেপিয়া রিং স্পট ভাইরাস, রিং স্পট ভাইরাস, এটা ফুল মিনিং, হ্যাঁ, PRSV এর ফুল মিনিং হলো এটা, হ্যাঁ, পেপিয়া রিং স্পট ভাইরাস, পেপিয়া রিং স্পট ভাইরাস। আচ্ছা, তারপরে দেখো যে বাদ বাকিগুলো পড়লে বুঝতে পারবা, আর কোথাও কোথাও করা হয়েছে তুলা ভুট্টা, তার হয়তো হয়ে গেল, বাকিগুলো পড়লে বুঝতে পারবা। এবার দেখো প্রাণীর ক্ষেত্রে, মানে এগুলো আলাদা আলাদা সৃজনশীল হিসেবে পরীক্ষা কিন্তু আসে। প্রাণীর ক্ষেত্রে কি করা হয়েছে দেখো, প্রাণীর ক্ষেত্রে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি জিন স্থানান্তর করা হয়েছে। তবে এটা গবেষণা পর্যায়ে আছে। আকার বৃদ্ধি এবং মাংস উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ার জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে। অর্থাৎ হলো মাংস যেন বেশি হয়, মাংস বেশি করার জন্য মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ার মধ্যে, মানে মানুষ যে বৃদ্ধি পাবে না, এই বৃদ্ধি পাওয়ার জন্য এক ধরনের জিন ভেড়ার মধ্যে দেওয়া হয়েছে। তাহলে ভেড়ার মাংস খাইলে, ভেড়ার দুধ খাইলে মানুষের বৃদ্ধি ঘটবে, এরকম আর কি। তারপরে ভেড়ার পশম যেন বেশি হয়, পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার দুইটি জিন CHSE, এরকম নাম কেন হলো? CHS মানে সিস্টিন, CYS, হ্যাঁ, CYS মানে হলো সিস্টিন এনজাইম, ই মানে এনজাইম, হ্যাঁ, ই মানে এনজাইম। আর তারপরে হচ্ছে যে এটা এক ধরনের প্রোটিনের নাম, সিস্টিন এম মানে মডিফাইড, ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য এগুলো করা হয়েছে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এবার দেখো মৎস্য উন্নয়নে কি কি করা হয়েছে, এগুলো অবশ্য পড়লে বুঝতে পারবে, এখানে না বোঝার কিছু নাই। তারপর চিকিৎসা ক্ষেত্রে কি কি করা হয়েছে, যেমন দেখো হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ ইন্টারফেরন তৈরি করা হয়েছে, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাস তৈরি করা হয়। অর্থাৎ হলো যে হেপাটাইটিস বি ভাইরাস করার ক্ষেত্রে ভাইরাস আছে না, হেপাটাইটিস যে ভাইরাস আছে, ওই ভাইরাসের জিন নিয়ে কি করা হয়েছে, কোথায় দিয়ে দেওয়া হয়েছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইস্ট নামক ছত্রাকের মধ্যে দেওয়া হয়েছে, বুঝছো? এখন ওই ইস্ট ছত্রাকের ভিতর থেকে আবার এই হেপাটাইটিস বি ভাইরাসের ইন্টারফেরন মানে অ্যান্টিবায়োটিক তৈরি করা গেছে। ইন্টারফেরন মানে ইন্টারফেয়ার থেকে আসছে, ইন্টারফেয়ার কথা হচ্ছে ইন্টারফেয়ার মানে হলো হস্তক্ষেপ করা, বুঝছো? হস্তক্ষেপ মানে ভাইরাসের বৃদ্ধি হস্তক্ষেপ করে। বা তোমার টিউমার হয়েছে, টিউমারের তো কোষগুলো অবিরাম বিভাজন হয় না, তাহলে এইটা এমন এক ধরনের ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক মতো কাজ করে, যে কি করে, যে হস্তক্ষেপ করে ভাইরাস যেন বৃদ্ধি না পায়, সেই কাজটা করে, বুঝতে পারছো? এই বাকিগুলো পড়লে বুঝতে পারবা। এখানে লাস্ট একটা পরিবেশ সুরক্ষায়, এটা এমসিকিউর জন্য কিন্তু আসছে, হ্যাঁ, যে ব্যাকটেরিয়াম এখানে যে সিলোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণ মুক্ত করতে সক্ষম। এটা আসছিল রাজশাহী বোর্ড 19 সালে।
যে কোন ব্যাকটেরিয়া পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম। উত্তর হলো সিডোমোনাস ব্যাকটেরিয়া। আচ্ছা, এখান থেকে যেগুলো এমসিকিউ আছে সেগুলো একটু আজকে লিখে নেবা না পরে লিখবা? আবার তাহলে পরীক্ষা দিয়ে নাও, পরীক্ষার পরে এটা দিই। হ্যাঁ, ঠিক আছে, পরীক্ষা দিয়ে নাও। পরীক্ষা দিয়ে তাহলে আগামী দিন রবিবার আছে যেহেতু, মাঝে শুক্র শনি, তাহলে 14 অধ্যায় পরীক্ষা সৃজনশীল এমসিকিউ একসাথে। কারণ হ্যাঁ, আগেরটার মতো, কারণ এটা ছোট অধ্যায়, ছোট অধ্যায় তো একবারে পরীক্ষা।